রাঙামাটির লংগদুর আদিবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি এখনো। বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার 7। আজও রাজধানীতে পাহাড়িদের বিক্ষোভ। নারায়ণগঞ্জের পূর্বাচলে বোমা নিষ্ক্রিয়করণ অভিযান সমাপ্ত। অস্ত্র উদ্ধারে আজও তল্লাশি চালায় ডুবুরিরা। সন্ত্রাসী গ্রুপ অস্ত্র মজুত করেছিল ধারণা পুলিশের। ভোলায় স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মেয়েকেও পুড়িয়ে হত্যা, অভিযুক্ত আটক। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি রেলওয়ের। যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি মন্ত্রীর। ভোগান্তি এড়াতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের তাগিদ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি ফাহমিদা মটুসি। রাঙামাটির লংগদুতে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এখনো আতঙ্ক কাটেনি আদিবাসীদের। গতকাল বাড়ি ছেড়ে চলে গেলেও পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ার পর এলাকায় ফিরতে শুরু করেছেন তারা। এদিকে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরো লংগদু উপজেলা যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আগুন নিভে গেলেও এখনো কিছু বাড়িঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পুড়িয়ে দেয়া হয়েছে যানবাহনও। এ ঘটনার পর শুক্রবার বাড়ি ছেড়ে গেলেও শনিবার অনেকে এলাকায় ফিরে আসেন, কিন্তু আতঙ্ক কাটেনি তাদের। তবে পরিস্থিতি এখন অনেকটা শান্ত বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। বাড়ি হুড়ে হুড়ে এরকম তো ঘর সব ফেলে গেছে, জিনিসপত্র যা বাইর করতে করছে, বাইর করার পরে তারপরে ওই যে আগুন ধরাই দিছে। এখনো পাহাড়িদের মধ্যে এই আশঙ্কা আছে। অসহায় অবস্থায় কেউ থানায় আশ্রয় নিছে। এখন প্রশাসনের লোকজন খুঁজে খুঁজে কিনা হয় বের করছে। কেউ এই তিনটিলা বনবিহার মন্দিরে আছে। এই ক্ষতি কিভাবে পূরণ হবে এটা তো আমরা নিজে ভাষায় প্রকাশ করার মতো আমাদের কোনো। কিছু লোক ফিরতেছে, আমরা কিছু এখানে মন্দিরের মধ্যে অবস্থান করতেছি। এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে। বর্তমান পরিস্থিতি অন্তত শান্ত আছে। শান্ত পরিস্থিতি, সবাই সবার বাড়িতে ফিরে আসতেছে। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত অনেকে কান্নায় ভেঙে পড়েন। আমার পরিচিত লোক সকাল থেকে আমার বাসায় যায়, ওই ছেলেটা যদি আমার বাসায় আগুন দেয় তখন আমি কিভাবে এটা মেনে নিই? প্রয়োজনে প্রত্যেক এলাকায় কমিটি করেন, পাহাড়ি বাঙালি সকল মানুষকে কমিটি করে আমাদের যে কনফিডেন্সটা লস্ট হয়েছে সেটাকে ফিরে আনতে হবে। আপনার ঘরগুলো সে ঘরের সাথে ইচ্ছা করলে করে দিতে পারবেন, কিন্তু আস্থার জায়গাটা কিন্তু নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে। আগুন দেওয়ার ঘটনায় লংগদু থানার এসআই দুলাল বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 300 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে পুলিশ। লংগদু ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধারের পর তাকে হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগের নেতাকর্মী ও এলাকাবাসী। মিছিল চলাকালে উপজেলা জনসংহতি সমিতির কার্যালয় সহ আশপাশে আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সময় সংবাদ, রাঙামাটি। এদিকে রাঙামাটির লংগদুতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় আজও বিক্ষোভ করেছেন পাহাড়িরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। ঢাকাস্থ পার্বত্য আদিবাসীবৃন্দ সংগঠনের ব্যানারে বিক্ষোভে ঘটনার জড়িতদের শাস্তি দাবি করা হয়। আদিবাসীরা অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত না করে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বসতি স্থাপনকারীরা। পাহাড়িদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান তারা। এ সময় বিভিন্ন সময়ে আদিবাসীদের ওপর নির্যাতনের বিচার দাবি করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে চলছে দ্বিতীয় দিনের মতো বোমা নিষ্ক্রিয়করণ কাজ। তবে আরও অস্ত্রের সন্ধানে পুকুরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই অভিযানে সিআইডির ক্রাইম সিন ইউনিট, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা যৌথভাবে অংশ নেয়। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে পুলিশের অভিযানে 2টি রকেট লঞ্চার,
42টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস বের করতে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দেওয়া তথ্য মতে তাদের আরো কিছু অস্ত্র এখানে রয়েছে বলে তারা আমাদেরকে বলেছে। যে লোকেশন আমাদের দেখানো হয়েছে এই লোকেশনে আমরা সারাদিন সার্চ করব। সার্চ করার পরে যদি কিছু অস্ত্র পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের বোম ডিসপোজাল ইউনিট আছে, তারা সকাল থেকে পর্যন্ত অনেকগুলো ব্লাস্ট করেছে এবং আরো কিছু বাকি আছে, তারা সেটা করবে, হয়তো আগামীকালকেও লাগতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পাশে একটি বাড়িতে অস্ত্র রয়েছে এমন সন্দেহে বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, দর্শক, আপনারা ঠিক জানেন যে বৃহস্পতিবার রাতে কিন্তু পূর্বাঞ্চল 5 নম্বর সেক্টরে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছিল। সেই যে আসামি ধরা হয়েছিল, আসামি এবং তাদের সাথে আর যে কয়েকজনকে ধরা হয়েছিল, তাদের দেওয়া তথ্য মতে কিন্তু আজকে এই শীতলক্ষা নদীতে অভিযান চালা হয়। এখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে 5টি SMG উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার সাথে রয়েছেন, তাদের কাছ থেকে একটু জেনে নেব যে আজকের অভিযানটা সম্পর্কে একটু বলবেন আপনাদের। আমাদের যে গতকালকে যে অভিযানটা শেষ হয়েছে সেটা আজকে আমরা আবার নতুন করে আমাদের এই সকাল থেকে আজকে যে পূর্বাঞ্চল 5 নম্বর সেক্টরে আমাদের যে ফায়ার সার্ভিসের অফিসাররা রয়েছেন, তাদের সদস্যগণ রয়েছেন, তাদের সহযোগিতা আমরা পূর্বাঞ্চলে সেখানে অভিযান চালিয়েছি। তো সেখানে আমাদের অন্য কোনো উদ্ধার হয় নাই, বাট আমরা আগামীকালকে থেকে সেখানে পুরো পানিটা সেচ প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে সেখানে আরো অস্ত্রগুলো আবার সেটা উদ্ধার করব। এর মধ্যেই আমরা যে সমস্ত আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তার মধ্যে একটা তথ্য দিলেন যে এখানে এই অত্র এলাকার মধ্যে শীতলক্ষা নদীতে আরো 5টি অস্ত্র রয়েছে মর্মে জানতে পেরেছেন। তো পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ পাওয়া সদস্যদের সহযোগিতায় আমরা 5টি SMG যে 62টি অস্ত্র আগে পাওয়া গেছিল তাদেরই একই রূপের আরো 5টি অস্ত্র আমরা উদ্ধার করেছি। তো আজকের মধ্যে আমাদের অভিযান এখানে সমাপ্তি। আগামীকাল থেকে আমরা আরো নতুন কোনো তথ্য পেলে তার বিষয়ে নতুন করে অভিযান পরিচালনা করব। আপনি একটু বলবেন, আপনি তো ছিলেন ডুবুরি দলের প্রধান হিসাবে, আপনার ডুবুরি যেখানে কাজ করেছে সেখানে আপনার কটার সময় অভিযান শুরু করলেন এবং মানে কোন জায়গাটির মধ্যে অস্ত্রগুলো পেয়েছেন? আসলে এটা বেলা 3টা নাগাদ আমাকে এডিশনাল মহোদয় জানান যে একটা নতুন একটা জায়গায় আমরা অনুসন্ধান করবো। তারই আলোকে উদ্দেশ্য আমরা এই টিম নিয়ে আমি এখানে আসি বরাবরতে। এখানে লোকেশন নির্ধারণ করে এখানে আমরা জানি যে এখানে 5টা SMG এখানে রয়েছে, পানির মধ্যে থেকে মানে ছুড়ে ফেলা হয়েছিল। তো তথ্য মতে আমরা আমাদের 2জন ডুবুরিকে এবং 2জন ওয়াটার রেস্কিউয়ারকে আমি এখানে নামাই এবং অল্প সময়ের মধ্যেই আল্লাহর রহমত আমরা 5টা SMGকে আধা ঘন্টার মধ্যে 5টা SMGকে আমরা উদ্ধার করি এই পানি থেকে এবং পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করি। 5টা SMG কি অবস্থায় ছিল? পানির নিচে 8-9 ফিট পানির নিচে এটা ছিল। মানে অন্যান্য এর আগের বার যেগুলো উদ্ধার করেছে আমাদের কিছু ব্যাগের মধ্যে ছিল, এবার কি কোনো ব্যাগের মধ্যে ছিল না খোলা অবস্থায় ছিল? এটা 5টাই খোলা ছিল। যে এটা ফেলেছে সে জানিয়েছে যে এটা একটা একটা করে পানিতে ফেলেছে এবং 5টাকেই আমরা বিভিন্ন দিকে আমরা বিভিন্নভাবে উদ্ধার করেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা ঠিক যেমনটি শুনছিলেন এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমনটা আমাদেরকে বলছিলেন যে গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু আজকের এই অভিযানটি চলে এবং অভিযানের খুব অল্প সময়ের মধ্যেই যে 5টি অস্ত্রের অনুসন্ধান তারা করছিল সেই 5টি অস্ত্র তারা পেয়েছে এবং ইতিমধ্যে সেই অস্ত্রগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো এই অস্ত্রগুলি সম্পর্কে তারা যেটি বলছেন যে পূর্বাঞ্চল 5 নম্বর সেক্টরের লেকে খালের মধ্যে যে অস্ত্রগুলি পাওয়া গেছে সেই অস্ত্রগুলির সাথে এগুলো সাদৃশ্য রয়েছে এবং একই গ্রুপের বা ওই অস্ত্রগুলো যাদের রয়েছে তাদের এই 5টি অস্ত্র রয়েছে। তো তারা আমাদেরকে আরেকটু জানিয়েছেন যে এখানে কিন্তু আসলে এই অভিযানটি শেষ না, এই অভিযানটি চলমান রয়েছে এবং যেখানেই তাদের খবর আসবে সেখানেই তারা কিন্তু অভিযানটি চালিয়ে যাবে। আজকের এই অভিযানে আমরা কিন্তু দেখেছি যে শীতলক্ষা নদীর মাঝখানে একটি সাধারণ যে মেন রাস্তা রয়েছে তার থেকে অনেক ভিতরে খবর আসবে সেখানে তারা কিন্তু অভিযানটি চালিয়ে যাবে। আজকের অভিযানে আমরা কিন্তু শীতলক্ষা নদীর মাঝখানে একটি সাধারণ যে মেন রাস্তা রয়েছে
মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু এই অভিযানটি করা হয় এবং এই অভিযানে কিন্তু এখানকার সাধারণ মানুষ তাদেরকে হেল্প করেছে, যেটি তারা আমাদেরকে বলেছে যে বিভিন্নভাবে তথ্য বার্ত দিয়ে তারা সাহায্য করেছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অত্যন্ত সতর্কতা সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো দর্শক, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। শাহরিয়ার জামান দীপ জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবো এলাকা থেকে। সেখানে অস্ত্র রয়েছে এমন সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে এবং একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে তিনি আরো জানাচ্ছিলেন গতকালের যে অস্ত্র উদ্ধার সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। ভোলায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ সময় আগুনে পুড়ে তার 9 মাসের শিশুকন্যারও মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। গতরাতে দৌলত খান উপজেলায় এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শাহনাজ ও তার সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের অভিযোগ, শুক্রবার রাতে পশ্চিম জয়নগর গ্রামে স্ত্রী শাহনাজ ও 2 সন্তান নিয়ে ঘরে ঘুমিয়েছিল ট্রাক চালক বেলাল। গভীর রাতে তার 6 বছর বয়সী ছেলে মেহেদীকে ঘর থেকে বের করে দাদির ঘরে দিয়ে আসে সে। পরে স্ত্রী শাহনাজকে গলা কেটে হত্যা করে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুড়ে মারা যায় তাদের 9 মাস বয়সী শিশুকন্যা মোহনা। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় বেলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। কাপড় গালে ভিতরে বইরা দিয়া আতো বানছে, পাও বানছে, বাইন্দা গলা কাটছে, গলা কাটটা উপরে লেপ দিছে, এই কম্বল দিছে, চারটা কম্বল দিয়া কেরাসিন ডাইরা দিছে, ডাইরা দিয়া আগুন লাগাইয়া দিছে। কোন স্বামী যেন তার স্ত্রীর সাথে এরকম আচরণ না করে, আর একটা শিশুর সাথে যেন এমন আচরণ না করে, আমরা তার বিচার চাই। ঘটনার পর অসুস্থতার অজুহাতে বেলাল ভোলা সরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে বেলালকে আটক করে পুলিশ। সে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। এখানে ওই যে আপনার বিছানার উপরে সে আগুন দেয়, এই মৃত্যুর ঘটনাকে আড়াল করার জন্য, মানে সে ঘরে আগুন দিয়ে সে তাকে হত্যা করে। ঘটনার পর থেকেই মেহেদী ও তার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সময় সংবাদ, ভোলা। বাংলার সময় আরো থাকছে। আগামী 8ই জুন খুলে দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব হল। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত, 7ই জুলাই থেকে শুরু হবে নিয়মিত পরীক্ষা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভিন্ন রুটে ঈদের আগে ও পরে থাকছে 16টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। রেলমন্ত্রী জানিয়েছেন, এবার যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। যাত্রী ভোগান্তি এড়াতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। তুলনামূলক আরামদায়ক আর সাশ্রয়ী হয় রেলের প্রতি যাত্রীদের ঝোঁক বরাবরই একটু বেশি। দেশের মোট 1808 কিলোমিটার মিটার গেজ ও 409 কিলোমিটার ব্রড গেজ লাইনে স্বাভাবিক অবস্থায় মোট 340টি রেল চলাচল করে। গড়ে প্রতিদিন 1.5 লক্ষ যাত্রী চলাচল করে রেলপথে। আর ঈদ মৌসুম এলে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 2.5 লাখে। নানা সীমাবদ্ধতার কারণে এই বাড়তি চাপ সামাল দিতে কাঙ্ক্ষিত যাত্রী সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না রেলওয়ের। তবুও ওয়ার্কশপগুলোতে চলছে ঈদের প্রস্তুতি। এমনিতেই গত বছর বেশ কয়েকটি নতুন বগি যুক্ত হয়, এবারের ঈদে যুক্ত হচ্ছে 20,000-এরও বেশি নতুন সিট। পাশাপাশি এই ঈদে যুক্ত হবে আরও 86টি অতিরিক্ত বগি। ঢাকা চট্টগ্রাম, ঢাকা খুলনা, ঢাকা সিলেট, ঢাকা পার্বতীপুর ও চট্টগ্রাম খুলনা রুটে ঈদের আগে পরে 3 দিন দেয়া হবে বিশেষ ট্রেন। পাশাপাশি ঈদের দিন শোলাকিয়ায় দেয়া হবে আলাদা সার্ভিস। রেল প্রশাসন 86টা বিজি এবং এমজি যাত্রীবাহী গাড়ি টার্গেট নিয়েছেন। আমরা প্রায় 40টা গাড়ি আমরা কমপ্লিট করে দিয়েছি, আরো 45টা গাড়ি যাওয়ার অপেক্ষায়। এছাড়া যাত্রী নিরাপত্তায় থাকবে বিশেষ নজরদারি। রেলমন্ত্রী বলছেন, টিকিট কালোবাজারি রোধেও সতর্ক থাকবে রেলওয়ে। ঈদ উপলক্ষে যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যস্থলে যাইতে পারে, আবার কর্মস্থলে ফিরে আসতে পারে, আমাদের বাহিনী জিআরপি এবং আরএমবি সবসময় প্রস্তুত। যদিও এত কিছুর পরেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। এক্ষেত্রে রেলওয়ের নিজেদের পারস্পরিক বোঝাপড়া আর দক্ষতা বৃদ্ধির তাগিদ দিচ্ছে সংগঠনটি। যে পরিমাণ ট্রেন দেওয়া হয় সেটি যথাযথভাবে ব্যবহৃত হয় না,
যে কারণে তাদের মধ্যে একটা বিশাল সমন্বয়ের অভাব রয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে 14 জুন থেকে রেলের আগাম টিকিট দেওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 8 জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে এবং 7 জুলাই থেকে নিয়মিত সব পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা ডক্টর নাসিম আক্তার হোসেন। গত 25শে মে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে 26 ও 27শে মে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে 28শে মে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধায় অপহরণ মামলার আসামি মৃত্যুর ঘটনায় বাদীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, দায়িত্ব অবহেলার দায়ে 4 পুলিশ সদস্য প্রত্যাহার। যতদিন দরকার হবে ততদিন ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বাঁশখালী এলাকায় ঘূর্ণিঝড় মোড়ায় কোনো প্রাণহানি না ঘটলেও 2 থেকে 2,500 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণমন্ত্রী জনপ্রতি 10 কেজি করে চাল ও তেল, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এদের যা ক্ষতি হয়েছে এটা নিরূপণ করে নিয়ে গেলাম আমরা ঢাকায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এদের যা প্রয়োজন হবে সেটা আমরা পাঠিয়ে দেবো। আজকে দুর্গত মানুষের কাছে হাতে আমরা চাল দিয়ে দেব। ঢাকায় গিয়ে পরীক্ষা করে যেসব ঘর ভেঙে গেছে তার জন্য টিন এবং চাল টাকা আমরা বরাদ্দ পাঠিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত মানুষের কষ্ট লাঘব না হবে আমাদের এই ত্রাণ তদন্ত অব্যাহত থাকবে। গাইবান্ধায় অপহরণ মামলার আসামি মৃত্যুর ঘটনায় বাদীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। স্বজনদের অভিযোগ, গ্রেফতারের পর পরিকল্পিতভাবে আসামি রিপনকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি, পালানোর সময় ট্রাক চাপায় তার মৃত্যু হয়। এদিকে অভিযুক্ত 4 পুলিশ সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা পুলিশ। শনিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া গ্রামে নিহত রিপনের মরদেহ নিয়ে আসার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে মামলার বাদী একই গ্রামের সুরেশ চন্দ্রের বাড়িতে হামলা চালায়। পরে তার ব্যবসার প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্বজনদের অভিযোগ, গ্রেফতারের পর দাবিকৃত টাকা না দেয় পরিকল্পিতভাবে হত্যা করা হয় রিপনকে। যে 20,000 টাকা দেন, আমরা ওখানে ফয়সালা করব। কনস্টেবল আছে, তার নাম হলো মোতালেব। সে করে যে টাকা না নিয়ে আসেন তে আপনার হলো এও করবে, বাচ্চাকে ইমেন্টে নিবি। একটা লোক যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, চাকার নিচে যাবে, থেতলিয়ে যাবে, হাড় হুড্ডি ভেঙে যাবে, রক্ত ক্ষরণ হবে, কিন্তু তার দেহে কোথাও ক্ষত নাই। তাকে পরিকল্পিতভাবে গাড়িতে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর অ্যাক্সিডেন্ট করছে। হ্যান্ডকাপ পরা ছিল এবং তার বেল পরা ছিল। এই অবস্থায় আমার ভাই কিভাবে ঝাঁপ দিবে এবং কিভাবে দৌড় দিবে? আমি এর সুষ্ঠু বিচার চাই। তবে পুলিশের দাবি, পালানোর চেষ্টা করতে গিয়ে ট্রাক চাপায় রিপনের মৃত্যু হয়। হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামি প্রসাব করতেছিল, এমন সময় পালানোর উদ্দেশ্যে দৌড় দিলে বগুড়া থেকে রংপুরগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লাগে, সে রাস্তার উপর পড়ে যায়। ময়নাতদন্তে শেষে আমরা প্রাথমিকভাবে যেটা মনে করছি যে এটা আঘাতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এখন আঘাতটা এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। 9ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সুন্দরগঞ্জ থানায় গত বুধবার রিপন চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়। পরদিন পলাশবাড়ি থেকে রিপনকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে থানায় নেয়ার পথে মৃত্যু হয় রিপনের। সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটির লংগদুর আদিবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি এখনো। বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার 7। আজও রাজধানীতে পাহাড়িদের বিক্ষোভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদী থেকে আরো 5টি অস্ত্র উদ্ধার। সন্দেহজনক একটি বাড়িতে অভিযান। পূর্বাচলে বোমা নিষ্ক্রিয়করণ শেষ। ভোলায় স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মেয়েকেও পুড়িয়ে হত্যা, অভিযুক্ত আটক।
এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি রেলওয়ের। যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি মন্ত্রী। ভোগান্তি এড়াতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের তাগিদ। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।